আলিম, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো। এই যে আবার এপ্রিল মাস আসলে যা হয়, পয়লা বৈশাখের সময় ঝড় বৃষ্টি, তারপরে আবার একটু গরমও পড়ে গেল। জি আপা, একই সাথে তো সাইক্লোনের সিজনও এটা, এই মাসটা এই সময়টা আমাদের সেই প্রস্তুতিও থাকতে হয়। হ্যাঁ, আবার কাঁচা আম, আমের মুকুল সব দিক দিয়ে। কিন্তু আমার হঠাৎ মনে পড়লো যে সেই 2013-র কথা, মানে সেই এপ্রিল মাস আর এপ্রিল 24 তারিখ ভয়াবহ একটা মাস। জি আপা, সেই রানা প্লাজা ট্র্যাজেডি। আমার মনে পড়ে সকালবেলা বোধহয় বাসা থেকে বের হচ্ছিলে এরকম সময়, না? জি আপা, ওই দিন আসলে 24 তারিখ ছিল, ওই দিন একটু রাজনৈতিক কর্মসূচি ছিল, স্ট্রাইক ছিল আপা। হ্যাঁ, আমি সাভারের বাড়িতেই ওখান থেকে অফিস করছিলাম, মনে আছে। আমার ওই দিন আমি আসলে ছুটিতে ছিলাম, কেন আমার ছেলের একটা অপারেশন হবে, আমি দেশের বাইরে ছিলাম ওর সঙ্গে। জি আপা, তারপর তো ভোরবেলায় খবর 9:30টার দিকে আপা আমি প্রথম আমার সাভারে এক বন্ধু থেকে ফোন করে আমাকে যে বলে যে রানা প্লাজা ধসে গেল। তো সাথে সাথে আমার মোটরসাইকেল ছিল, আমি মোটরসাইকেল নিয়ে আপা খেলাছে যে ওখানে রানা প্লাজার সামনে তখন যাই। যাওয়ার পরেই দেখি যে মানুষ এদিক সেদিক ছুটোছুটি করছে, কিছু কিছু মানুষকে উদ্ধার করে বের করে নিয়ে আসতেছে। আর পানির একটা হাহাকার মনে হলো প্রথমে। আমি নিজেও হতবাক, কি করব, কি করা যায়। আমাদের আরো কলিগরা বোধহয় আশেপাশ থেকে দৌড়ায় গেছে। ওই সময়ও না, আর একটু পরে আপা তখন হলো যে পানির ইয়েটা নিয়ে আমার প্রথম মাসে আসলে, তাহলে পানি করছে সবাই, পানি বোধহয় এখানে এনে দিতে পারলে একটু উপকার হবে। আচ্ছা, আমি সাথে সাথে সাভারের এক বন্ধুকে নিয়ে পাশের ওই রেডিও কলোনির ওখান থেকে আপা আমার মনে আছে যে এক ভ্যান ভর্তি করে পানি নিয়ে আসলাম একটা দোকান থেকে। নিয়ে এসে রানা প্লাজার সামনে দাঁড়ানোর সাথে সাথে পুরো ভ্যানের পানি খালি হয়ে গেল, মানে সবাই দৌড়াদৌড়ি করে পানি নিয়ে গেল। তখন বুঝলাম যে না, এটাই আরও দরকার। আমি আবারও চলে গেলাম, যে তারপরে 2 ভ্যান পানি নিয়ে আপা তখন আসি রানা প্লাজার সামনে। তখন আরেকটা ভ্যান শেষ হয়ে গেল। বুঝতে পারছো যে কি হলো? হ্যাঁ, মানে তখন আমার আর সামনের দিকে এগোনোটা হয়নি, ওইখানে দাঁড়িয়ে যে দৌড়াদৌড়ি, ওখানে মানে কি করণীয় আমার কাছে এটাই মনে হয়েছে যে ফার্স্ট আমাদের এটা করণীয়। ওই সময় যখন দ্বিতীয় ভ্যান নিয়ে আসলাম আপা, তখন ফায়ার সার্ভিস রানা প্লাজার বিল্ডিংয়ের বরাবর সামনে রাস্তার উপরে ওরা ট্রেনটাকে তখন সেট করছে। ওরা আসলো, কিছু লোক ভিতরে র্যাকি করছে আর কয়েকজন এখানে তাঁবু টাঙাচ্ছিল। তখন ওদেরকে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সঙ্গে তো আমাদের খুব ভালো সম্পর্ক, কারণ আমরা তো বেশ কয়েক বছর তাদের সঙ্গে প্রশিক্ষণ এবং নানা প্রকল্প করলাম। আমাদের সাথে আমরা যে প্রথম 5 দিন যে রেসপন্সে ওনাদের সাথে ছিলাম, মূলত আমাদের রেসপন্সের কাজটাই ছিল তখন আপা ওদেরকে সাপোর্ট করা। আমাদের যেভাবে শুরু হয়েছিল আপা, যে ভলান্টিয়াররা যখন আসলো, আমি তো পানির সেকেন্ড ভ্যানটার দ্বিতীয় যে গাড়িটা ছিল সেটা আমি নিয়ে ওদের তাঁবুতে ঢুকালাম। এর মধ্যে ফায়ার সার্ভিস থেকে সিনিয়ররা আসতে শুরু করলেন। মেজর শাকিলের কথা আমার মনে আছে, যিনি অপারেশন কমান্ডার ছিলেন, ন্যাশনাল যে কোনো ক্রাইসিসের অপারেশন কমান্ডার উনি ছিলেন বিশেষ করে। তো ওনারা যখন আসলেন রানা প্লাজার পাশের বিল্ডিংটাতে বসলেন, তখন আমি ওনাদেরকে ফলো করি এবং ওনাদের সাথে দেখা করি। কারণ ওনাদের সাথে আপনি যেটা বলছিলেন না, যে আমাদের একরকম ওয়ার্কিং রিলেশন ছিল। আমরা ডিপিকো প্রজেক্টের মাধ্যমে ওনাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য আমরা অনেক সাপোর্ট দিয়েছি, ইকুইপমেন্ট দিয়েছি। তো সেই সূত্রে ওনাদের সাথে তখন আমরা কথা বললাম যে আমরা কিভাবে হেল্প করতে পারি। একটু পিছনে বলি আপা, যে এর মধ্যে আমি ঢাকা অফিসেও যোগাযোগ করি, সবাইকে জানাই যে এরকম ঘটনা ঘটেছে, আমি এখানে আছি, আমি এই ধরনের কাজগুলো করছি, আপনারা আসেন। তারপরে ঢাকা থেকে ওরা আমাকেও ফোন করে যোগাযোগ করে, আপনার সাথেও যোগাযোগ করে। তারপরে আমাদের তখন হেনরি ভাই, নাসির ভাই সহ শুরু করে ফার্স্ট আমরা যেটাকে বলি আমাদের টিম, তারা ওখানে চলে আসে। ফায়ার সার্ভিসের সাথে কাজের যেটাই ছিল যে আমরা কিভাবে সাপোর্ট করতে পারি, বাই দ্য টাইম ওদের ভলান্টিয়াররাও আসে, যুক্ত হয়। প্রথম এটাই ছিল যে আমাদের জন্য কিছু নাস্তার ব্যবস্থা করে না, কারণ সবাই কাজ করতে করতে দৌড়াদৌড়িতে সবাই কোথাও। তো তখন খেলা আছে যে ওটা দিয়ে আমাদের সাপোর্ট শুরু। আমরা ব্রেড, কলা যা পেয়েছি এটা হলো ফায়ার সার্ভিসের লোকজনের, ফায়ার সার্ভিসের লোক। এবং আমরা প্রথম দিন, দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত ফায়ার সার্ভিসকে আমরা খাবার সাপ্লাই দিয়েছি। আরেকটা জিনিস তোমরা আমাকে বলছিলে যে আপা ওনাদের কোনো ইকুইপমেন্ট নাই। আমরা যে ইকুইপমেন্টগুলো ওনারা যে স্টোরে বোধহয় রিসিভ করে রেখেছে, বাক্সও খোলে নাই, এই রেসপন্সে খুলো দেওয়া হয়েছিল মূলত ওদের ট্রেনিং এর জন্য, ট্রেনিং পারপাস। এবং ওগুলার যে অ্যাকসেসরিজ গুলো লাগে, যেমন রেসপিরেটর সয়ের যে সামনের ছুরির মতো থাকে, যেটা এরকম ইকুইপমেন্ট গুলো ছিল শুধু ট্রেনিং পারপাস চালানোর জন্য। কিন্তু এই ধরনের ম্যাসিভ অপারেশন এটা তাদের প্রস্তুতি কোনোভাবে ছিল না, ভাবেনি। রাইট। তখন ওরা যেটা আমাকে করে, ওরা আধা ঘন্টা অপারেশন চালানোর পরে ওদের ওই অ্যাকসেসরিজ গুলো শেষ হয়ে যায়।
তখন ফায়ার সার্ভিস আমাদেরকে বলে যে এই সমস্ত ইকুইপমেন্ট তো আপনারাই কিনে দিয়েছেন, আপনারা ভেন্ডরদেরকে চিনেন, আমাদের প্রসেসে যেতে গেলে অ্যাটলিস্ট 3 দিন লাগবে এই ইকুইপমেন্ট জোগাড় করতে, আপনারা যদি তাড়াতাড়ি আমাদেরকে এটা একটু ম্যানেজ করে দিতে পারেন। কিন্তু সেটা তো গেল অপারেশন, কিন্তু ততক্ষণে তো মানুষের যে কষ্টটা, মানুষ মারা গেছে, ইটের মানে বিল্ডিং এর ফাঁকে পড়ে আছে, দৌড়াদৌড়ি চলছে না। এর মধ্যে যেটা ওই যে আমরা বলি যে লোকাল কমিউনিটি বলেন বা লোকাল মেশন যারা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল, এরাই কিন্তু ফার্স্ট রেসপন্ডার ছিল। আচ্ছা, এরা সবাই চলে আসে এবং যার যার মতো করে উদ্ধার কাজ করার চেষ্টা করে, বিশেষ করে বাইরের দিকে যারা ছিলেন, যাদেরকে সহজে বের করে আনা গেছে, এইসব জায়গাগুলো থেকে মানুষকে নিয়ে আসা হচ্ছিল। একটু পরপরই সবাই খুব হই হুল্লোড় করে উঠছিল, একজন করে বের করতে পারলেই সবাই খুব মানে সেটাকে এনজয় করতো যে হ্যাঁ একজন পাওয়া গেছে, সাথে সাথে এবং পাশেই মেডিকেল ছিল, এনাম ক্লিনিক যেহেতু সব ওখানেই নেওয়া হচ্ছিল। এবং আমরা যেটা করলাম আপা, যে এইভাবে করে আমরা তখন ওনাদের কাছে লিস্ট নিলাম যে কী ধরনের ইকুইপমেন্ট বা ইয়েগুলো দরকার, কারণ আমরাও এত টেকনিক্যাল না, নামগুলো জানি না। ওনারা লিস্ট করে দিলে আমরা তখন একটু ছবি তুলে আমাদের কলিগদেরকে পাঠাই ঢাকাতে, এবং আমাদের একটা গাড়ি এবং আমাদের অ্যাডমিনের হেনরি ভাই তখন পুরান ঢাকাতে ভেন্ডরের ওখানে থাকে। এবং এই 3 দিন আমার খেলা আছে, পরপর 3 দিনই আমরা এইভাবে ওদেরকে বিভিন্ন সময় লিস্ট দিত, আমরা এগুলো পাঠাতাম, আর ওখান থেকে গাড়ি নিয়ে মালামালগুলো নিয়ে আসতো অপারেশন। এবং সেখানে বিভিন্ন রকম ইকুইপমেন্টস, ইভেন হাই ওয়েট লিফটিংয়ের জগগুলো যেগুলো বলে গাড়ির থাকে, সেইগুলোকেও আমরা কিনে আনতে হয়েছে। এবং আমার খুব মানে এর বাইরেও একটা জিনিস খুব মজা হয়েছে, যখন রেস্কিউয়াররা, বিশেষ করে ফায়ার সার্ভিসের রেস্কিউয়াররা যখন গর্ত করে ভিতর দিকে যে 2-3 লেয়ার কেটে তারপরে ভিতরে যে বিভিন্ন মানুষকে উদ্ধার করার চেষ্টা করছিল, তখন আপা ওই অক্সিজেনের একটা অভাব হচ্ছিল, ভিতরে বাতাস পাচ্ছিল না, গরম টিকতে পারছিল না। তো রেস্কিউয়াররাও খুব করতে পারতো। তখন এটা নিয়ে আবার ওইখানে আলোচনা হচ্ছিল যে এই ধরনের টেকনিক্যাল প্রবলেমগুলো হয়। আমরা তো পাশের বিল্ডিংয়ে ফায়ার সার্ভিসের টিমের সাথেই আমি সবসময়, তো তখন হচ্ছিল যে এর ভিতরে কোনোভাবে বাতাস বা ছোটো ফ্যান দেওয়া যায় কিনা। আমার মনে আছে আপা, তখন ফায়ার সার্ভিসের একজন সহ আমি সাভার বাজারের এই রাস্তার ভিতরে ঢুকে গেলাম, ওইখানে যে ইলেকট্রিক দোকানগুলো থাকে ওনাদের সাথে পরামর্শ করলাম যে ভাই কি করা যায়। তো ওরা খুব চমৎকার হেল্প করলো। ওরা একটা ছোট্ট চার্জারের বক্স দিয়ে, ছোট্ট একটা ফ্যান দিয়ে, কেবল দিয়ে ব্যবস্থা করে দিল, যে ভাই বললো যে এটা 3-4 ঘন্টা সার্ভিস দিবে। আচ্ছা, তো এটা যদি ফুল চার্জ থাকে 3-4 ঘন্টা আপনারা ব্যাকআপ নিতে পারবেন। একটু লম্বা করে তার মানে বলতে গেলে আশেপাশে যত মানুষ ছিল সবাই এগিয়ে এসেছিল, মানে এরকম একটা দুর্যোগের সময় কেউ ভাবতেও পারেনি, আর হওয়ার পরে বোধহয় আর কেউ মানে কোনো দ্বিধা করেনি, নেমে গেছে সবাই। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমটা তো আপা পাশের বিল্ডিং এই 3 তলায় না 4 তলায়, আমার এক্স্যাক্টলি মনে নেই, ওই জায়গায় ছিল, আমরা ওখানে ছিলাম। আর আর্মির কন্ট্রোল রুমটা 2 দিন পরে আসে, ওনারা রাস্তার ওই পারে করে। এবং ওই যে আমি ফ্যানের কথাটা বললাম আপা, যেটা আনার পরে দেখা গেল এই গর্তের ভিতরে হোলগুলোর মধ্যে ওটা নিয়ে যে কাজ করা যাচ্ছে, পরে আমরা আরও 10 সেট বানাই নিয়ে আসলাম এদের জন্য। এবং আর্মি কন্ট্রোল রুম থেকেও পরে আমাদেরকে খুঁজলো যে অ্যাকচুয়ালি কে আছেন প্রতিনিধি, এখানে আমাদের সাথে যোগাযোগ করেন। এবং আমরা তখন যাই, এবং ওনারা আমাদের কাছে এটা চায় যে আমাদেরকেও 10টা দেন, তারপর আমরা সেখানেও এনে দিই। তো মূলত আমরা সরাসরি রেস্কিউয়ার ছিলাম না, বাট যে রেস্কিউ অপারেশন টোটালটা যেভাবে চললো আপা, আপনি তো পরে চলে আসলেন এবং আপনিও গেলেন দেখতে। তো তখন আমরা এই রেস্কিউ অপারেশনটাকে আসলে পিছ থেকে চলার জন্য যেটা লাগে, যেমন ফায়ার সার্ভিসের আমাদের যে মেজর সাহেব ছিলেন, শাকিল সাহেবটা বলেছিলেন জালিম সাহেব যে আপনারা যদি সাপোর্টটা না দিন আমরা 1 ঘন্টাও টিকতে পারতাম না। না সাপোর্ট না দেওয়া তো প্রশ্নই আসে না, কারণ ইকুইপমেন্ট না থাকলে তো আসলে যদি ফায়ার সার্ভিস বসে থাকতো। তো এটা আসলে বড় একটা লার্নিং ছিল ফায়ার সার্ভিসের, এবং ওভারঅল আমাদের মানে রেস্কিউ অপারেশন, আমাদের ক্যাপাসিটি, ন্যাশনাল ক্যাপাসিটির উপরে। এবং তারপরে তো আপনার সেই লার্নিংকে কাজে লাগে, নানান ধরনের ন্যাশনাল লেভেলের প্রিপেয়ারনেসের কাজে আরও সবাই ঝাঁপিয়ে পড়ে। সে তো বটে। আরেকটা জিনিস যেটা আমরা দেখেছি এবং বুঝতে পেরেছিলাম যে দুর্যোগটা ঘটে যাওয়ার পরে আন্তর্জাতিক মহলে সঙ্গে সঙ্গে যারা এখান থেকে এই তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত ছিল, যারা এখান থেকে নিয়ে যেত, তাদের নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে গেল। এবং তোমরা যখন আমাকে জানালে, আমি যখন কাজ করা শুরু করলাম ওখানে ক্যানাডায়, টরন্টোতে, আমরা পরের দিন অনেক বাংলাদেশি, কেনেডিয়ান সবাই মিলে ওদের সিটি স্কোয়ারে মার্চ করেছিল। মার্চ করে ওইখানে তো ওই যে ওদের যে কোম্পানি, হ্যাঁ,
ল্যাবলজ নাকি তারপরে প্রাইমার্ক এদের কোম্পানি ওখানে ছিল। তো ওদেরকে আমরা পিটিশন দিতে গেলাম যে তোমাদেরকেও কিছু করতে হবে, এবং দেখা গেল যে ওইখানে বিভিন্ন দেশে তাড়াতাড়ি করে একটা সাইনবোর্ড দিয়ে দিল নট মেড ইন বাংলাদেশ, মানে ওই দায়িত্ব এড়ানোর জন্য। তখন তো আমরা একেবারে উঠে পড়ে লাগলাম। আমি তো পরে ওদের টেলিভিশনে CBS এ তারপরে অন্যান্য টেলিভিশনে গেলাম, এসে চলে আসলাম তাড়াতাড়ি করে। এসে তারপরে আমরা ওই ধ্বংসস্তূপের ওখানে রাবলস থেকে বের করে করে ওই BBC ইন্টারভিউ করছিল। ওটাই ছিল আমার মূল উদ্দেশ্য, যে তোমরা কেন দায়িত্ব নেবে না, আমাদের দেশে তো সমস্যা হয়েছেই। তারপর আমি কতগুলো পিসেস মানে অংশ বিশেষ যেটা রয়ে গেছিল, কাগজপত্র না জামা কাপড়, এবং দেখা গেল যে অনেক ব্র্যান্ডের নাম তখনও আছে। এবং ওই রাবলের মধ্যে খুবই কষ্ট লেগেছিল যে যখন মুনাফা করে তখন কোনো অসুবিধা নাই, কিন্তু যখন এই শ্রমিকরা এরা বাট এই কাজ করতে গিয়ে আমাদের কিন্তু অনেক সাধারণ হিরোদের সঙ্গে আমাদের যোগাযোগ হলো। তোমার মনে আছে শাহজাহান ভাই যে উনিও ওই রানা প্লাজায় কাজ করতেন, উনি কিন্তু সুস্থ মানুষ বের হয়ে এসেছিলেন, কিন্তু উনি ভলেন্টিয়ার করলেন যে দোতলা থেকে উনি আরো মানুষকে বের করবেন। এবং ওখানে যখন উনি বের করতে গিয়ে উনি নিজে পড়ে গিয়ে ওনার পুরা মেরুদণ্ড হয়ে গেল। আমরা কিন্তু মানে এই যে সাহসের পরিচয় এবং এই মানবতার পরিচয়, এটা কিন্তু রানা প্লাজার সময় অনেক বেশি আমরা মানুষের অংশগ্রহণটা যেটা ছিল, যে অনেক গাজীপুর থেকে আরো দূর দূর থেকে দেখছি যে মানুষ ওই মেশনরা যারা কিনা রড মিস্ত্রি বা এই ধরনের, এরা কিন্তু সবাই তাদের ইকুইপমেন্ট নিয়ে এসে স্বপ্রণোদিতভাবে তারা এই কাজে অংশগ্রহণ করে। হ্যাঁ, অনেক ভলেন্টিয়ার্স তো প্রথম দিনেও ছিল, কিন্তু বলছিলাম আমরা কি করব আমরা তো জানি না। আমার তখন পর্যন্ত কিন্তু ওরকম ভলেন্টিয়ার ট্রেনিং এর চর্চা ছিল না। আমরা তো বলতে গেলে এর পরের থেকে অনেক বেশি ভলেন্টিয়ার চর্চা শুরু করে। আরেকটা জিনিস আপনার মনে আছে কিনা আপা, যে জিনিসটা ধরে আমরা লম্বা সময় ধরে এখন পর্যন্ত রানা প্লাজা ইস্যু নিয়ে কাজ করতে পারছি, সেটা হলো আমরা সার্ভাইভারদের ডাটা তৈরি করার একটা আমরাই প্রথম যে 1400-1500 একদম সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ডাটা আমাদের কাছে ছিল। অনেকে বলতো এত লোক এই লোক, তো আমরা খেয়াল আছে যে আমরা এই ডাটাগুলোকে শেয়ার করি বিভিন্ন ILOর সাথে, তারপরে গভর্নমেন্টের যে বডিটা তৈরি করা হয়েছিল এদের সাপোর্ট করার জন্য। তো এইটা একটা ভালো উদ্যোগ আমাদের দিক থেকে ছিল। কম্পেনসেশন যে কমিটি তার সঙ্গে কাজ করি, বাট আমাদের মূল কাজ ছিল যে এই 350 সার্ভাইভারকে একেবারে ডাইরেক্টলি তাদেরকে মেডিকেয়ার এবং সাইকোসোশ্যাল সাপোর্টটা দেওয়া। সাইকোসোশ্যাল সাপোর্ট আপা তাদের গভর্নমেন্টের বেনিফিটগুলো নিশ্চিত করে। আমরা প্রতি বছর আমরা এগুলোকে ফলো আপ করছি, এনটাইটেলমেন্ট কি তারা কি পাবে প্রতি বছর ফলো আপ করছি যে কিভাবে তারা পাচ্ছে কি পাচ্ছে না, সেগুলো নিয়ে আমাদের অ্যাডভোকেসির কাজগুলো চলছে। ইভেন আপা আমরা তো বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে তাদের লাইভলিহুড, যারা কিনা কাজে যারা এই ধরনের বিল্ডিং এর ভিতরে বা গার্মেন্টস এর কাজ করতে আগ্রহী না, তাদের একটা ট্রমা বা মনে আছে যে অনেককে বলা হয়েছিল যে আবার ফিরে যান ফ্যাক্টরিতে, ফিরে গিয়ে ছিটকে বের হয়ে এসছে বলে। ওখানে গেলে আমার সেই অভিজ্ঞতাটা মনে পড়ে, এবং তারা সেটা ওখানে কাজ করতে চাইলো না, এবং তারা নিজেরা কাউকে দোকান করে দেওয়া হয়েছে, কাউকে না। এখনো তো আমি যেমন ওমেন রাইটস টিমের সাথে কথা বলছিলাম, গত বছরেও কিন্তু অনেক সার্ভাইভারকে এরকম, বিশেষ করে নারীদেরকে যারা ওইসব কাজে যেতে চাচ্ছে না কিন্তু তারা সেলাই জানে, তো ওই রকম তাদেরকে লাইভলিহুডের সাপোর্ট দেওয়া, ছোট করে তারা ছোট করে হোম বেস বা ছোট করে দোকান করে এখন সার্ভাইভ করছে এরকম। তো আসলে রানা প্লাজা ইস্যুটা আমার মনে হয় যে কষ্টকর, আমরা তো চেহারা ওগুলা মনে করতে চাই না আপা, কারণ আমি নিজেও একটা সময় গেছে কয়েক মাস ট্রমার ভিতর দিয়ে যেতে হয়েছে। বাট বিষয়টা হলো যে আমরা তাদের জন্য কি করতে পারছি, সার্ভাইভারদের জন্য। কারণ তারা তো অনেক পরিবারে আছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনই কিন্তু আহত হয়েছে, দুজনই মানে হয়ে গেছে, ডিজাবল হয়েছে। সো সেইগুলোকে ফলো আপ করার যে কাজটা পায়, এটাকে আমাদের আরো আমরা ফলো আপ করতে হবে। করছি আমরা শুধু না, মানে অনেকেই হয়তো করছেন এবং ওনাদের অ্যাসোসিয়েশন থেকে করছেন। আসলে
রাষ্ট্রের যেখানে ব্যবস্থা না থাকে, যে ওয়েলফেয়ারের ব্যবস্থা এবং অ্যাক্সিডেন্টের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা না থাকলে এই সমস্যাটা আরও প্রকট হয়ে যায়। কেন যা করার চেষ্টা বা সদিচ্ছা অনেকেরই ছিল, অনেকে এগিয়ে এসছে ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে, কিন্তু এটা তো 10-12 বছরের পরিকল্পনায় ছিল না। এবং তোমার মনে আছে যে কম্পেনসেশনের যে জায়গাটা, ওটাও তো 2-3 বছর লেগেছে এবং ভেঙে ভেঙে দিয়েছে। এবং যেটা আমাদের সার্ভাইভাররা বলেছে যে এই টাকাটা দেওয়ার আগেই আমার খরচ, কেন আমার ওষুধ কিনতে হচ্ছে। কেউ কেউ আছে যে ট্রিটমেন্ট করে ফার্স্ট এড দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওর ট্রমা বা ওর ভিতরে ঝাঁকি লেগেছে বা ওর মেরুদণ্ডে কোথাও ব্যথা পেয়েছে, সেগুলো কিন্তু রাতারাতি ঠিক হয়নি বা মাসেও ঠিক হয়নি, বছর চলে গেছে এবং ব্যয়বহুল ট্রিটমেন্ট ছিল সবারই। বিশেষ করে তো আমার মনে হয় এখানে তো রাষ্ট্রের জায়গা থেকে যে এই ধরনের যারা কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সব কর্মীদের জন্য ইন্স্যুরেন্স একটা খুব বড় জিনিস। প্রিপেয়ারনেসের জায়গাটায় যদি বলি যে রানা প্লাজার ঘটনার পরে ইন্টারন্যাশনাল বায়ার্স ফোরাম বা কমিউনিটি থেকে অনেক কিছু করা হলো, তারা প্রেশার ক্রিয়েট করলো, এক রকমের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড একটা ডেভেলপমেন্ট কমপ্লায়েন্স বেশি চাই এবং ইনফ্রাস্ট্রাকচার একটা ডেভেলপমেন্ট হয়েছে। আমরা এখন বিল্ডিংগুলো দেখলে আগের থেকে অনেক গোছানো এবং অনেক কিছু মেনটেন করছে। বাট আরও যে সমস্ত প্র্যাকটিসগুলো আমরা যেটা মনে করি, ভিতরে ভলেন্টিয়ার থাকা, তাদের ট্রেনিং থাকা, তারা যাতে ইমিডিয়েট ব্যবস্থা নিতে পারে ফায়ার বা যে কোনো কিছু হলে, সেই জায়গাগুলোতে এখন আলোচনাটা অনেক কমে গেছে। আবার সেখানে একটু এই ধরনের দিবসগুলো কিন্তু তার জন্য একটা উপযুক্ত সময় যে আমাদের এই আলোচনাগুলো দরকার। কতটা গভর্নমেন্টের থেকেও এটাকে মনিটর করা যে কমপ্লায়েন্সের জায়গা থেকে শুধু বিল্ডিং স্ট্রাকচার বা এনভায়রনমেন্ট না, প্রিপেয়ারনেসের জায়গা থেকে যে রেসপন্ডার ভিতরে তাদের ভলেন্টিয়ার তৈরি করা, সেই জায়গাগুলো কতটা প্র্যাকটিসে আছে। তো এইগুলো একটু দেখাটা এখন খুবই দরকার, মানে সময় উপযোগী। মানে অনেকদিন হয়েছে এই আলোচনাগুলো হচ্ছে না। আমরা তো মনে করি যে এইসব সেক্টরে, এই খাতে যারা কাজ করেন তাদের নিরাপত্তা, তাদের সুস্থ থাকার জন্য যা যা দরকার সেই দিকেও কিন্তু মালিক পক্ষ এবং সরকারকে নজর দিতেই হবে। এবং আমরা শুধু অর্থনৈতিকভাবে বাহাবা দিয়ে থাকি যে আমাদের এইটা একটা রেডিমেড গার্মেন্ট সেক্টর থেকে আমরা এত বিদেশি মুদ্রা পাচ্ছি, এর পিছনে যে মানুষগুলোর ঘাম, যে মানুষগুলোর রক্ত, যে মানুষগুলোর চেষ্টা, সেটাকেও যেন আমরা রেকগনাইজ করি। এবং যারা মুনাফা করছেন, মুনাফা হয়তো তারা করবেনই, তারা ব্যবসায় এসছেন, কিন্তু মানুষকে বাদ দিয়ে বা তাদের কথা না চিন্তা করে বোধহয় এটা দীর্ঘমেয়াদী হবে না, সাস্টেইনেবল হবে না। বাংলাদেশের অর্থনীতিতে যদি রেডিমেড গার্মেন্ট সেক্টর বা পোশাক শিল্পকে আমরা একটা বড় কন্ট্রিবিউটর মনে করি, তাহলে কিন্তু এটার জন্য আরও অনেক ধরনের ব্যবস্থা নিতে হবে। অবশ্যই উন্নতি হয়েছে, আমরা আশাবাদী এবং আমরা আশা করব যে 2025-এর 24শে এপ্রিল সবাইকে আমরা স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত চাবো যারা হারিয়ে গেছেন। কিন্তু সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে কোনো দিনই। এবং মনে রাখতে হবে যে এক চাকা দিয়ে গাড়ি চলে না, মালিকপক্ষও দরকার, শ্রমিকও দরকার, রাষ্ট্র এবং সরকারকেও দরকার। নীতি ধারক যারা আছেন তাদেরকেও কিন্তু দায়িত্ব নিতে হবে, সবাই মিলে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে যারা বায়ার, যেই ব্র্যান্ডগুলো এই দেশ থেকে নিচ্ছে, তাদের দায়িত্ব থেকে তারা সরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা দেশে এগুলো সুযোগ যেন না দেই, এটাই আমাদের প্রত্যাশা।